স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেওয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচি, ফ্যাসিবাদের জিঞ্জির ভাঙার আওয়াজ ওঠে বিপ্লবী কণ্ঠে। জুলাইয়ে বিক্ষোভ করে এখনো আমিরাতের কারাগারে ২৩ প্রবাসী, যে কোনো মূল্যে দেশে ফেরানোর দাবি পরিবারের। চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা বিকেলে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুধার অপরিবর্তিত রাখার আভাস। আজ ৩১ জুলাই, স্বৈরতন্ত্রের ভিত কাঁপিয়ে দেওয়া মার্চ ফর জাস্টিস কর্মসূচির দিন। সরকারের নির্মম হত্যাযজ্ঞ ও গণগ্রেপ্তারে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন বিচারাঙ্গন ঘিরে জমায়েত হয় ছাত্র জনতা। রাষ্ট্রের হাতকড়া আর জিঞ্জির ভাঙার আওয়াজ ওঠে বিপ্লবী কণ্ঠে। সুকান্ত সরকারের ক্যামেরায় মাকসুদুন নবীর রিপোর্ট। মাদার গেটে আসার পরেই একদল পুলিশ হন্যে হয়ে আমাদেরকে ধরার জন্য দৌড়ে আসলো আমাদের দিকে। যখন আমাদের জুনিয়রদের দিকে তারা দৌড়ে আসছিল, তখন আমি সামনে গেলাম। ঠিক তখনই আমার পিছন থেকে আমার কোমরে ধরে আমাকে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। নাম কি আপনার নাম কি? ২৪ ৩১ জুলাইয়ের মার্চ ফর জাস্টিস কর্মসূচির গল্প বলছিলেন নূর হাসান, যিনি পুলিশের রক্তচক্ষুকে দেখিয়েছিলেন অগ্নি প্রতিমূর্তি। যখন আমাকে প্রিজন ভ্যানে ঢুকানো হলো, তখনই আমি বুঝে গিয়েছি আজ হয়তো বা আমার শেষ দিন। আজ যদি আমি এই জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দিয়ে যেতে পারি, সেই মেসেজকে বহন করেই হয়তো পরবর্তী আন্দোলনে একটু আগুন জ্বলবে। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। প্রিজন ভ্যানের সামনে সেদিন মানব ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী নুসরাত জাহান। গাড়িটা ঠিক এই যে মাদারগেটের বটতলার এই পাশে ছিল, তো আমি এখান থেকে ওই জায়গা থেকে দৌড়ে এসে আমি ঠিক গাড়ির সামনে দিয়ে দাঁড়াই। তো সেই মুহূর্তেই হচ্ছে প্রায় ৮ থেকে ১০ মিনিট পরে ওই জায়গায় ৩ জন লেডি পুলিশ আসে এবং আমাকে ওই জায়গা থেকে টেনে নিচে নিয়ে যায় এবং তারপরই হচ্ছে গাড়িটা ছেড়ে দেয়। দুঃসাহসী নুসরাত আর নূর হাসানরা কথা রেখেছিলেন, দ্বিগুণ হয়ে ফিরেছিলেন ৩৬ জুলাইয়ের নতুন ফাগুন সঙ্গে নিয়ে। তারা এক পর্যায়ে আমাকে রমনা থানা থেকে ছেড়ে শাহবাগ থানায় নিয়ে যায়। শাহবাগ থানাতেও আমার শিক্ষক, সিনিয়র জুনিয়ররা আবার এসে একত্রিত হয়। তখন মুচলেকা নিয়ে আমাকে ছাড়া হয়, তারা আর আমাকে আটকে রাখতে পারেনি। ওই দিনের পর থেকে এই রাস্তা দিয়ে আমি যতবার গিয়েছি, ততবার আমি প্রায় ফার্স্ট টু লাস্ট অবধি আমি তাকিয়েছিলাম। মনে হচ্ছিল যে ওই ঘটনাটা বারবার আমার চোখের সামনে ভাসছে। ওই সময় তো নিজের মৃত্যুর ভয় একদমই ছিল না। কেটে গেছে ৩৬৫ দিন, কিন্তু হাইকোর্টের মাজার গেটের সামনে প্রতিবাদের মুহূর্তগুলো তাদের কাছে আজও জ্বলে। শুধু ফিকে হয়ে গেছে জুলাইয়ের নিঃস্বার্থ কিছু প্রত্যাশা। এত ভাই বোন শহীদ হয়েছে, তাদের যে ত্যাগ, সেই ত্যাগের স্বীকৃতি এবং তাদের যে আত্মদান, তাদেরকে যে এভাবে নৃশংসভাবে মারা হলো, সেই হত্যাগুলোর বিচার আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু যতই দিন যাচ্ছে এই বিষয়গুলো ধোঁয়াশা করা হচ্ছে। সেই জিনিসগুলো আমাদেরকে এখনও ব্যথিত করে। ৫ আগস্টের পরে সরকার কেন্দ্রিক একটা চেতনা বশীভূত হয়েছে আমার যেটা মনে হয়। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, টু বি অনেস্ট আমার মনে হয় না যারা আসলে এই বিপ্লবটাকে ধারণ করে তারা এগুলার কোনো কিছু নিয়ে চিন্তিত। রাজনৈতিক হিসাব নিকাশের বাইরে জুলাই যাদের কাছে পবিত্র এক লড়াই, তারা এই সময়ের নানা অসঙ্গতির মাঝেও জুলাই প্রশ্নে থেকে যেতে চান প্রতিশ্রুতিবদ্ধ। মাকসুদুন নবী, চ্যানেল ২৪, ঢাকা। জুলাইয়ে দূরপ্রবাসে বিক্ষোভ মিছিল করে এখনও কারাভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। ৮ মাসেও সরকারের কোনো সহায়তা না পেয়ে অর্থাহার অনাহারে দিন কাটছে এই প্রবাসীদের পরিবারের। যে কোনো মূল্যে তাদের দেশে ফেরাতে সরকারের দিকে তাকিয়ে আরব আমিরাতের জেলে থাকা ২৩ প্রবাসীর পরিবার। মেহেদি মিরাজের ক্যামেরায় রিপোর্ট করছেন সম্রাট হোসেন। থামছে না জুলাইয়ের কান্না।
উত্তাল জুলাইয়ে মাতৃভূমি বাংলাদেশ যখন রক্তাক্ত, রাবেয়া বেগমের প্রবাসী সন্তান মাকসুদ আলম তখন বিক্ষোভে নেমেছিলেন আরব আমিরাতে। তারপর ৮ মাস ধরে দেশটির জেলখানায় বন্দী তিনি। তাই তো সুখের স্বপ্ন ভেঙে গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এই পরিবারটির। কোনো কণ্ঠটা শুনি না ভূতের কণ্ঠটা যদি শুনতাম তো কইতাম ভুলের কণ্ঠটা কিন্তু সান্ত্বনা পাইলে বলে ও তো সান্ত্বনা পাই না, ভূতের কণ্ঠই তো পাই না আমি। আরব আমিরাতের আইন ভেঙে আন্দোলন করেছিলেন লাকসামের আমানুল্লাহ। কারাবন্দি 7 মাসে তার কোনো খবর পাচ্ছেন না স্বজনরা। উপার্জনের পথ না থাকায় বন্ধ হয়ে গেছে 2 সন্তানের লেখাপড়াও। এই যে নাতি দিলে কেমনে সরি না আছে এক মাথার খোঁজা যা সারা বরসেই আছে কেউ কিছু দেয় এই নাতিটা স্যার পরীক্ষা দিতে পারে না স্যার। ও এবার যে কাজ করি 4 দিন কাজ করি ছেলেরা পরীক্ষা ফিস দিচ্ছে স্যার, কি করুম স্যার। একই ঘটনায় অপেক্ষার দিন শেষ হচ্ছে না শাহাদাত হোসেনের বাবার। প্রায় 2.5 বছর পর যখন সন্তান দেশে ফিরছিলেন তখন শাহাদাতকে গ্রেপ্তার করে আরব আমিরাতের ইমিগ্রেশন পুলিশ। অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ণা দিয়েও পাচ্ছেন না কোনো সমাধান। তার আক্ষেপ, প্রবাসে থাকা জুলাই যোদ্ধারা দেশের জন্য ঝুঁকি নিয়ে লড়াই করলেও আজ তারা অবহেলিত। এই সরকারের ব্যর্থতা এটা। সরকার তো তাদের জন্য কোনো কিছুই করতেছে না। যদি সরকারে একটু সুদৃষ্টি দিত তাহলে তো অবশ্যই তারা আমরা যখন প্রথম আন্দোলন করছি তখনই চলে আসতো। জুলাই আন্দোলনের জেরে আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয় প্রায় 200 জনকে, আর গ্রেপ্তার করা হয়েছিল 57 জনকে, যাদের মধ্যে এখনো মুক্তি মেলেনি 23 বাংলাদেশির। ডক্টর ইউনূস সরকারের হস্তক্ষেপে আমিরাতের বন্দিশালা থেকে ঘরে ফিরবেন সন্তানেরা। সে আশাতেই রোজ কেটে যায় এসব পরিবারের। সম্রাট হোসেন, চ্যানেল 24, কুমিল্লা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নরসিংদীতে জুলাই পদযাত্রা শেষে পথসভায় এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না। এর আগে পদযাত্রাটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জুলাই শহীদদের পরিবারের সাথে দেখা করেন এনসিপি নেতাকর্মীরা। এই অন্তর্বর্তী সরকারে আমাদের 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছে এবং এই 2 জন ছাত্র উপদেষ্টাকে নিয়ে সংসদে নানা ষড়যন্ত্র এবং নানা অপপ্রচার চলছে। আমাদের এই 2 জন ছাত্র উপদেষ্টা আমাদের জাতীয় নাগরিক পার্টির কেউ নয়। আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। এখন পর্যন্ত 18টি বিষয়ে একমত হতে পেরেছে দলগুলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ, রাষ্ট্রের মূলনীতি সহ কয়েকটি বিষয়ে এখনো হয়নি ঐক্যমত্য। কমিশন আশা করছে আজকের মধ্যেই সনদ চূড়ান্ত হবে। এদিকে এই সনদের আইনি ভিত্তি কী হবে তা নিয়ে মতভেদ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এনসিপি, জামায়াত সহ বেশ কয়েকটি দল চাই এই সরকারকেই ঐক্যমত্যের বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে। আর বিএনপি সহ বেশ কয়েকটি দল চাই সনদ বাস্তবায়ন হবে পরবর্তী সংসদে। দীর্ঘ এই আলোচনায় অংশ নিয়েছে 30টি দল ও জোট। বড় কোনো পরিবর্তন ছাড়াই আজ ঘোষণা হবে চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি। বিকেলে মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে 10% নীতি সুদ হারের লক্ষ্য অপরিবর্তিত রাখা হচ্ছে এবারের মুদ্রানীতিতেও। আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য হবে 9%। প্রাকলিত লক্ষ্যমাত্রা প্রকৃত অর্জনের চেয়ে বেশি হলেও গত মুদ্রানীতির নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম, যেখানে জুন শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জন হয়েছে 6.40%, আর সরকারি ঋণের প্রবৃদ্ধি ধরা হবে 20%। খেলার খবর জানাবো। টানা 2 সিরিজ জয়ে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন নাঈম হাসান। এই স্পিনারের মতে টাইগারদের ধরে রাখতে হবে জয়ের মানসিকতা। 6 বছরের বেশি সময় ধরে টেস্ট খেললেও রঙিন পোশাকে অভিষেক হয়নি নাঈমের। ওয়ানডে টি-20-র জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ক্রিকেটার। তবে এখনো স্কোয়াডে অনিয়মিত নাঈম হাসান। এত বছরে খেলেছেন মাত্র 14 টেস্ট। দেশের হয়ে ওয়ানডে টি-20 খেলা সুদূর পরাহত। যদিও সুযোগ পেলে
আলো ছড়াতে জানেন এই অফ স্পিনার। নিজের খেলা সবশেষ সিরিজে নিয়েছেন 9 উইকেট। গোলে 5 রান নেয়া নাইম এর আগে দেশের বাইরে ম্যাচ খেলেছিলেন 2019 সালে। 25 বছর বয়সী এই স্পিনারের সঙ্গে জড়িয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা। তবে সাদা বলের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন নাইম। প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হতো না। আমি নিজেকে চিন্তা করি 3 ফরম্যাটে খেলা হবে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কসরত চলে নাইম হাসানের। এ দলের অস্ট্রেলিয়া সফরে তাকে বিবেচনা করছে বিসিবি। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভূমিকা রাখতে চান এই ক্রিকেটার। ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো, যেখানে খেলি টিমের জন্যই ভালো হবে। দেখা যায় আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যদি আপনার ওখান থেকে যদি বড় স্কোর করতে পারে তাহলে বিপক্ষ টিম ড্যামেজ হয়ে যায়। এশিয়া কাপে জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন নাইম। টানা 2 সিরিজে জয়ের মানসিকতা ধরে রাখার পরামর্শ এই স্পিনারের। মোমেন্টামটা যদি পাই ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।